দেখাচ্ছে না। আচ্ছা, এইমাত্রই দেখালো। আমরা শুভ সন্ধ্যা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনে রেখে আবার গত সপ্তাহের মতো এই সপ্তাহের সোমবারে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য। আজকে আমরা জিরো ওয়েস্ট ফুড আর্টের এপিসোড 3-তে আছি। তো আমাদের সঙ্গে আজকে আছেন কামরুজ্জামান স্বাধীন, আর্টিস্ট কামরুজ্জামান স্বাধীন, আর্টিস্ট ইয়াসমিন জাহান নূপুর এবং আর্টিস্ট তেরেসা আলবো। আই থিঙ্ক আই এম রাইট। আর আমাদের সঙ্গে কিউরেটর হিসেবে আছেন সায়ন্তন মৈত্র বোকা। আমি বোকাদাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের কথোপকথনটি শুরু করার জন্য। আজকে দুঃখিত আমরা কিছুটা লেট, আজকের এই যান্ত্রিক গোলযোগের জন্য। বোকাদা প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ শিমুল, ধন্যবাদ বৃত্ত আর্টস ট্রাস্ট। আমরা কি লাইভে চলে গেছি শিমুল? এখন আমরা কি লাইভ চলে গেছি? আচ্ছা, আজকে জিরো ওয়েস্ট ফুড আর্টে আমরা তিনজন পার্টিসিপেন্টের সঙ্গে কথা বলবো এবং খুব ইন্টারেস্টিং আজকের কনভারসেশন হবে। তো আমরা সব থেকে আগে চলে যাব নূপুরের কাছে, ইয়াসমিন জাহান নূপুর। নূপুর আজকে যে কথাটা নিয়ে বলবে, যে বিষয় নিয়ে কাজ করেছে এবং যে কথা বলতে চাইবে আমাদের, সেটা হচ্ছে মোস্টলি ফার্মেন্টেশন প্রসেস, এবং সেটা নিয়ে নূপুর প্রচুর কাজ করেছে। তো নূপুর, তোমার সঙ্গে শুরু করছি। তুমি ফার্মেন্টেশন প্রসেসটা কি আমাদের আগে একটু খুলে বলো নূপুর। নূপুর তুমি মিউট আছো। অনেক ধন্যবাদ সবাইকে। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। শিমুলকে অনেক ধন্যবাদ, বোকাদা তোমাকেও এত সুন্দর করে সময় বের করে দেওয়ার জন্য। আর ফার্মেন্টেশন আসলে খুব একটা আদি প্রসেস। সেটা একেবারেই বলা হয় যে চাষাবাদের পরপরই এই ফার্মেন্টেশনটা চলে আসছে, এবং এটা খুবই সহজ, কিন্তু এই প্রক্রিয়াটা খুব বৃহৎ আর কি। এর প্রক্রিয়াগত যে ব্যাকটেরিয়াগুলো তৈরি করে সেটা মানব দেহের জন্য খুবই ইতিবাচক একটা প্রভাব ফেলে। সো ফার্মেন্টেশন অনেকগুলো প্রক্রিয়াতে হয়। এবং প্রথমে আমি বলতে চাই এই প্রক্রিয়াটাতে আসলে কি কি আসে। প্রক্রিয়াতে প্রথমে ফার্মেন্টেশন বলতে আমরা প্রথমে যেটা আমরা এখন চোখে দেখি, এখন খাই, সেটা হচ্ছে যে ব্রেড আছে, কফি আছে, তারপরে ওয়াইন আছে, চকলেট আছে, আরো অনেকগুলো প্রক্রিয়ার মধ্যেই ফার্মেন্টেশন পড়ে। এবং এই দুইটা প্রক্রিয়ায় ফার্মেন্টেশন করা হয় মূলত। একটা হচ্ছে অ্যালকোহলিক আর ইথানল ফার্মেন্টেশন, আরেকটা হচ্ছে আপনার ল্যাকটোজ ফার্মেন্টেশন, ল্যাকটোজ ফার্মেন্টেশন। সো এই ফার্মেন্টেশন গুলোর অনেকগুলো পদ্ধতিও খুব ডিফারেন্ট হয়। যেমন সল্ট ফার্মেন্টেশন যেটা করি, তখন সেটার মধ্যে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিয়ে অনেক রকমের ব্যাকটেরিয়া রেডি করে, যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়াকে খেয়ে একটা অন্যরকম মাইক্রোবায়োটিক একটা বিষয় তৈরি করে ফুডের মধ্যে। যে মাইক্রোবায়োটিকটা হচ্ছে সমস্ত আমাদের শরীরের সবকিছু হজম ক্ষমতা বাড়ায়, ক্যান্সার রোধ করে, আরো অনেক রকমের সাহায্য করে, শরীরের কর্মক্ষমতা বাড়ায়, এবং অনেক রকমের বডিটা তখন অনেকগুলো ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে, যার কারণে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, এবং এই ব্লাড সার্কুলেশনের ফলে প্রেশার সবকিছু কন্ট্রোলের মধ্যে থাকে। সো আমার যতটুকু পড়েছি, যতটুকু ফার্মেন্টেশন করেছি, তার মধ্যে আমার কাছে এটা জানা যায় যে প্রতিদিন একবার অন্তত একটা ফার্মেন্টেশন খাবার আমাদের খাওয়া উচিত। সেটা যে কোনো কিছুই হয়। এখন এই পদ্ধতিগুলো হচ্ছে ডিফারেন্ট, পদ্ধতিগুলো হচ্ছে এক একজন এক এক ভাবে করে। সেই পদ্ধতি নিয়ে নিশ্চয়ই আমরা আরো অনেক কথা বলবো আজকে। বলবো।
নূপুর, তুমি বেসিক্যালি চিটাগং বেসড ছিলে, সেখানে তুমি বড় হয়েছো। তো এই ফার্মেন্টেশন প্রসেসটা তোমার ছোটবেলা থেকেই এটা নিয়ে চর্চা কিছু ভাবে তুমি দেখেছো বাড়িতে কিভাবে? তো চিটাগং এবং ফার্মেন্টেশন এই সমস্ত জায়গার গল্পটা তুমি একটু বলো আমাদের। চিটাগং থেকে তুমি কিভাবে এই জিনিসটা পেয়েছো বেসিক্যালি? প্রতিটা মানুষ তো আসলে আমার মনে হয় একদম ছোটবেলা থেকে শিখে অনেক কিছু, বিশেষ করে ফ্যামিলি থেকে। তো আমরা যখন ছোট থাকতাম তখন আমরা দেখতাম যে আমার মা অনেক খাবারই প্রিজার্ভ করতো। সে প্রিজার্ভটা অনেক ডিফারেন্ট হতো, কিছু হতো ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, কিছু হতো একেবারে ড্রাই প্রক্রিয়ায়। সো ড্রাই প্রক্রিয়াটাকেও কিন্তু আমরা ফার্মেন্টেশন বলতে পারি, একই সেম টাইমে আমরা প্রিজার্ভ ফুড বলতে পারি। এবং ফুডকে প্রিজার্ভ করা, যেমন ড্রাই ফুডকে কতভাবে প্রিজার্ভ করে সারা বছর খাওয়া যায়, এটা যেমন আমাদের তখন মনে হয় চলই ছিল সব বাসায়। আমি শুধু আমাদের বলবো না, এখানে যারা জয়েন করছে কিংবা যারা শুনছে তাদের সবার বাসায় নিশ্চয়ই এটা ছিল। আর চিটাঙে যেহেতু অনেক বেশি দুর্যোগপূর্ণ এলাকা এবং সবসময় প্রায় সময় বছরে 2-3টা ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে, এবং এই ঘূর্ণিঝড়ের ফলে যে সমুদ্র উত্তাল হয় এবং সমুদ্রে যে অনেক রকমের অনেক কিছু আসলে সমুদ্রেতেই যায়, যেমন এই যে জলোচ্ছ্বাসের পরে অনেক মানুষও মারা যায়। তখন ওই সময়টা তখন আসলে আমরা মাছ খেতাম না। আমাদের ফ্যামিলি এবং আমি যত আশেপাশে যত দেখতাম তখন আসলে আমরা মাছ খাওয়া থেকে তখন অ্যাভয়েড করতাম। যেমন 91 যখন ঘূর্ণিঝড় হলো, আমার মনে আছে আমরা মনে হয় মিনিমাম 3 মাস মাছ খাই নাই। কিন্তু এই মাছের অভাবটা আমরা কিভাবে পূরণ করব? এবং ড্রাই প্রসেসটা আমার মা প্রায় দেখতাম যে শুটকি শুকিয়ে সারা বছরের জন্য রেখে দিত। এবং এই শুটকির যে একটা অদ্ভুত প্রোটিনটা বাড়িয়ে দেয় একটা মাছ শুকানোর পরে, বলা হয় যে 80% প্রোটিন তখন মাছ থেকে চলে আসে। তো সেটা খুব ইন্টারেস্টিং যে মাছ থেকে একটা সলিড প্রোটিন থাকে, যখন সেই শুটকিটা আবার ভিজানো হয় তখন এটার গুণাগুণ একেবারে সেম মাছের থেকে আরেকটু অনেক বেশি কার্যকর হয়। আমার মা যেমন দেখতাম যে শিমের বিচি শুকিয়ে রাখতো সারা বছরের জন্য, এবং শিমের বিচির যে অনেক রকমের হেলথ বেনিফিট আছে, এটা আমরা এখন এই সময় এসে বুঝতে পারি যে শিমের বিচিটা, যেমন রাজমাটা, যেহেতু রাজমাটা আমাদের পাহাড়ের দিকে হতো অনেকই। আমার বাড়ি হচ্ছে আনোয়ারা এবং একটা পাহাড়ের বেল্ট আছে, তো আমাদের ম্যাক্সিমাম জায়গা জমি সবই পাহাড় কেন্দ্রিক। পাহাড় মানে হিল এরিয়া, নট লাইক এ মাউন্টেন। সো ওখানে অনেক বেশি রাজমা হতো এবং রাজমাটা দেখতাম যে শুকিয়ে রাখতো, সারা বছর টিনে করে শুকিয়ে রাখতো। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এখন এই সময় এসে, যে এখন আমরা রাজমা হয়তো ক্যানটা কিনে দোকান থেকে, সেটাও এক ধরনের ফার্মেন্টেশন করে বিক্রি করে দোকানে, এবং ওটার মধ্যে এত বেশি প্রিজারভেটিভ থাকে যে ওই প্রিজারভেটিভের কারণে দেখা যেত ওটা না ধোয়া যায় না কিছু করা যায়, ওটা সরাসরি হয়তো দিতে হয়, রান্না করতে হয়। এবং সেম টাইম হচ্ছে যে আরো যেমন মাংসটা যেমন অনেকভাবে পদ্ধতি করে, অনেকভাবে, কারণ তখন তো ফ্রিজ থাকতো না, এবং ফ্রিজ না থাকার ফলে কি হতো, ফ্রিজ না থেকেও যে আমরা সারা বছর যখন তখন তো মেহমান আসতো তখন, এখন না আমরা ফোন করি যে কেউ আসে, তখন তো সেই ব্যবস্থা থাকতো না। এখন না বাড়ির পাশে একটা দোকান আছে, দুধ দিলাম, দুধ দিয়ে দোকানে থেকে জিনিস আনলাম, তখন সেটা হতো না। তখন সমস্ত ফুড মারা তখন প্রিজার্ভ করতো, সেটা টিন করে রাখতো। এবং মাংসটা দেখা যেত আমরা শুকিয়ে রাখতাম আম্মা, এবং সারা বছর ওই মাংসই আমরা ভিজিয়ে কোনো সময় কাবাব করতো, কোনো সময় রান্না করতো। তো এগুলো খুব ইন্টারেস্টিং লাগে, এই আইডিয়া গুলো আমার কাছে এখন খুব ইন্টারেস্টিং লাগে। মিউট। আজকে তোমার এই কাজটার একটা বিশাল একটা জায়গা আছে, তুমি যে কাজটা নিয়ে কাজ করছো এখন, মানে which is about fermented food, তার মেন কারণটা হচ্ছে আমার মতে যে অনেক খাবার উৎপাদন থেকে যখন যে খাবে তার কাছে পৌঁছতে গিয়ে সেই মাঝের রাস্তাটাই কিন্তু খাবারটা পচে যাচ্ছে, নিজে থেকে পচে যাচ্ছে বা ওয়েস্ট হয়ে যাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে
আমাদের বিশ্বে যত খাবার ফুড গ্রেন বা এই সাপ্লাই যত হচ্ছে তার দেখা যাচ্ছে 50%, মানে একটা 25% তো ওয়েস্ট হচ্ছেই। হচ্ছে অ্যাকচুয়ালি তার থেকেও অনেক বেশি ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। এদিকে আমাদের খাবার খালি দিনে দিনে আরো উৎপাদন বাড়িয়ে যেতে হবে, আরো প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে যেতে হবে বলা হচ্ছে, কিন্তু আমরা এই জায়গাটাই দেখছি না বা দেখতে পাচ্ছি না যেখানে এই খাবারটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারবো। তো সেইখানে ফার্মেন্টেশন একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস। ফার্মেন্টেশন এই জন্য বলছি কেন, ফার্মেন্টেশন তারপরে ফার্মেন্টেশন টু প্রিজার্ভেশন। ফার্মেন্টেশনে তুমি যেগুলো বলছিলে ফার্মেন্টেশনের অনেক গুণ আছে, কেননা এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া বা এই ব্যাকটেরিয়া গুলো অ্যাকচুয়ালি একটা এনার্জিটা টেনে একটা গুড ওয়ার্কে কাজে লাগায়। তো তুমি তুমি চিটাগং এর এই যে ঘূর্ণিঝড়ের কথা বলছো, এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বেসিক্যালি তোমরা প্রায় 1 বছরের উপরেও খাবার স্টোর করার এই ক্যাপাসিটিটা তোমরা ব্যবহার করেছিলে। তো এটা একটা ইন্টারেস্টিং প্রসেস যে কালকে কি হবে, মানে আমাদের আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে যে we don't know. ঢাকা আজকে ঢাকা একরকম আছে, ঢাকা বলে না, মানে আমরা সমস্ত কোস্টাল বেল্ট এবং ভেরি ক্লোজ টু কোস্টাল বেল্ট, এই জায়গাগুলো যে কি হতে চলেছে আমরা জানি না। মানে নেক্সট 50 বছর কি হবে, 50 বছর অনেক বেশি বললাম, তার আগেই হয়তো অনেক কিছু ঘটতে পারে, যেরকম ভাবে ঝড় জল আসছে এখানে। তো সেইখানে তুমি যে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে কাজ করছো, অলসো তুমি অ্যান্টি রেফ্রিজারেশনের কথা বলছো, মানে এই যে আমরা রেফ্রিজারেশন এখন ঢাকায় একটা চল যে সবার বড় বড় রেফ্রিজারেটর থাকে, বিশাল বড় বড়, মানে 2-3টে করে রেফ্রিজারেটর থেকে মাছ স্টোর করা হয়। তো এইগুলো নিয়ে তুমি কিভাবে ভেবেছো এবং তুমি একটা পার্টিসিপেটরি জায়গা থেকে কাজটা করেছিলে, সেগুলো নিয়ে একটু বলো। মানে ঢাকা শহরে তুমি, তোমার একটা বিরাট স্পেস আছে অ্যাকচুয়ালি, তুমি কিন্তু অনেক অ্যাকচুয়ালি প্লান্টস, অনেক সবজি শাক গ্রো করো, যেটা তোমার সমস্ত বন্ধুদের দাও, সেটা নিয়ে একটু ডিসকাস করো। ওই যে আগে বলছিলাম, আমাদের যেমন আগে তো ফ্রিজ থাকতো না, এবং এই ফ্রিজ না থাকাতে ফার্মেন্টেশন পদ্ধতিতে আমরা কিভাবে খেতাম। সো ফার্মেন্টেশনটা মূল বিষয় হচ্ছে ওর যে এই সবজি হোক, মাছ হোক, মাংস হোক, এটার পচনটা রোধ করে দেয়। এই পচন রোধ করার ফলে কিন্তু ও ওখানে স্টক থাকে না, ওখানে ও আরো অনেক রকমের কার্যকলাপ করে ওর খাদ্যের ভিতরে, মাছ মাংসের ভিতরে কিংবা সবজির ভিতরে। এই কার্যকলাপগুলি হচ্ছে একটা ফুড যদি আমরা ফার্মেন্টেশন করি, সেটা আমরা 15-20 দিন পরেই কিন্তু খেতে পারি। এখন যেটা আগে আমাদের প্রায় সবাই করতো, সব বাসায় করতো, যে একটা প্রিজার্ভ সবসময় থাকতো। ওই যে বলছি যে আগে গেস্ট আসলে কি করতো, আমাদের কিন্তু এই যে মা নাড়ু বানিয়ে রাখতো কিংবা নারকেলের বরফি বানিয়ে রাখতো, এগুলো তো আর ফ্রিজে থাকতো না। এখন তো আমরা মিষ্টি ফ্রিজে রাখি, ওটা আসলে গেস্টদের দিই, কিংবা দুধ দিয়ে দোকানে যাই বিস্কিট এনে দিই। এই যে একটা, কিংবা তখন আম্মারা কি করতো, আম্মারা তখন এই যে ছোট ছোট পিঠা বানিয়ে রাখতো, যেটা শুকনো পিঠা দিন আসলে দিবে। তো এরকম অনেক রকমের ইন্টারেস্টিং বিষয় থাকতো। এখন আমরা কি করি, একটা সারা বছরের সবকিছুই আমরা ফ্রিজিং করি। মানে তুমি আমার বাসায় আসলেও একই জিনিস দেখবা, দেখা যাচ্ছে যে ফ্রিজিং হচ্ছে অনেক কিছু, এবং এত ওভারলোড হয়, এটার মধ্যে অনেক কিছু এনার্জিও লস হচ্ছে, ইলেকট্রিসিটির লস হচ্ছে, এবং খাদ্যের যে গুণাগুণ, আমরা যে ফ্রিজিং এর পরে যে খাবারটা খাচ্ছি সেটার গুণাগুণটাও নষ্ট হচ্ছে। সো আগে যেমন বলছিলাম যে আমার মানে আমরা অনেকদিন ধরে নারায়ণগঞ্জ থাকি। নারায়ণগঞ্জ থাকার ফলে যে আমাদের একটা ছোট জায়গা আছে, সো ওই জায়গাটা আমরা এখান থেকে আসার পরেই ডেভেলপ করার চেষ্টা করি। এবং যেহেতু আমরা একটা একটু গ্রাম সাইড থাকি, এবং আমাদের সমস্ত কিছু নেবার কেন্দ্রিক, আমাদের নেবার, আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট নেবারদের কাছে, আমাদের কাছে আসে, তো একটা সৌহার্দ্য ভাব কিন্তু আমাদের আছে নেবারদের সাথে। তো আমাদের যত সবজি হয় আমাদের বাগানে কিংবা আমাদের ওই প্লটটাতে, আমরা কি করি, ওটা ডিস্ট্রিবিউট করি। এবং অনেক সময় দেখা যাচ্ছে আমি বন্ধুর বাসায় যাচ্ছি, আমি হয়তো সবজি নিয়ে গেলাম, মিষ্টি নিলাম না, সবজি নিয়ে যাচ্ছি। কেউ হয়তো আসছে, আমি হয়তো সবজি নিয়ে যাচ্ছি। সো এবছর যেমন করোনা যখন শুরু হলো, তখন হচ্ছে আমাদের প্রচুর সবজি, মানে আমরা ওই প্ল্যান করেই নামলাম যে আমরা অনেক সবজি করব এবং অনেক রকমের সবজি করব, যাতে এটা একটা ডিস্ট্রিবিউশন হয় প্রপার। আর এবং এই সেম টাইমে যে বৃত্ত থেকে একটা বলা হচ্ছে জিরো ওয়েস্ট প্রজেক্ট শুরু হলো, তখন ভাবছিলাম যে একসাথে লিঙ্ক হবে বিষয়টা।
সো ওটাও লিঙ্ক করার চেষ্টা করছিলাম যে একসাথে লিঙ্ক হয়ে যাক, যেহেতু ওটা করি। এবং এবং ফর্মালিটেশন নিয়ে যেমন অনেক দিন ধরে কাজ করছিলাম, তখন ভাবছিলাম যে এটার সাথে কিভাবে করা যায়, ওটা নিয়ে মা ভাইয়ের সাথেও আমি কথা বলছিলাম কি প্রক্রিয়ায় করা যায়, কি কি করা যায়। সো তুমি যেটা বলছিলে যে অনেক অনেক ভাবেই আমার তখন আইডিয়া আসলো যে ঠিক আছে, এখন যেমন আমি সবজি হয় ওই সবজিগুলো দিয়ে কিছু করি, ওই ফর্মালিটেশনটা সবজি এই বাগানের সবজি থেকে করি। তো আমাদের যেমন আশেপাশে সবাইকেই দেওয়া হয়, সবাইকেই সবজি দেওয়া হচ্ছে, ফল দেওয়া হচ্ছে, এবং আমাদের কাছেও আছে সবাই। তো ওই কারণে তখন আমি ওনাদেরকে অফার করি যে আমাকে একটা বয়ম দেওয়া হোক, যখন আমি সবজি দিব আমাকে যেন একটা বয়ম দেয়। তো এখানে ইমেজ আছে দেখবা। তো সবজিগুলো যখন দিই তখন ওনারা আমাকে, যখন করোনা ছিল, হাই করোনা, কেউ কারো বাসায় আসতো না, তো আমার বাড়ির সামনে আমি একটা বোল আর একটা সাবান পানি গুলিয়ে রাখতাম। ওই সাবান পানিতে ওরা ওই জিনিসটা বয়মটা দিয়ে যেত। তো ওটা পরে আমি ধুয়ে টুয়ে আবার রেখে দিতাম। তো এটা হচ্ছে মূল, মানে 4-5 জন 6 জন এরকম করেই অনেকজনই আমাকে বয়ম দিয়ে গেছে। এট দ্য সেম টাইম একটা বিপর্যয় তো আমাদের হয়েছেই, এবং এই বিপর্যয়টা একেবারেই খুবই মানে অনেক রকমের পলিটিক্যালও বলতে পারো, আবার অনেক রকমের, এবং সেম টাইম তুমি এনভায়রনমেন্টাল একটা ক্লাইমেট চেঞ্জের একটা এফেক্টও আমাদের আছে। কিন্তু এই এফেক্টের কারণেই আমরা এখন, মানে করোনার প্রথম যে তুমি এখানে ইমেজ দেখছো যে অনেক সবজি, এত সবজি যে আমরা খেতে পারছিলাম না। আর আমাদের যেহেতু মানে মনিবদের এখানে যেমন অনেক বন্ধু বান্ধব আছে, আমরা ওদেরও দেয়, ওরা ইচ্ছা করেই চলে আসে, এসে হয়তো নিজে উঠিয়ে নিয়ে যায় সবজিটা। তো এটার, এবং এটাই আমাদের কাছে খুব মজা লাগে যে আসছে, নিচ্ছে, খাচ্ছে। আর যে গল্পটা বলতে যাচ্ছি সেটার পরে আসলে হচ্ছে এই এই সিজনটার পরে হঠাৎ করে অনেক বৃষ্টি, এবং আমার মনে হয় এই বছর এত বৃষ্টি হয়েছে যে আমরা পেরে উঠছিলাম না, এত বৃষ্টিতে কোনো কিছুই ঠিক ছিল না। এবং যেহেতু এখানে একটা হচ্ছে তোমার রাস্তা বানানো হচ্ছে, একটা হাই হাই লিংক রাস্তা বানানো হচ্ছে এই আমাদের এই প্লটটার সামনে দিয়ে। তো যার কারণে এখানে একটা ক্যানেল আছে, আসলে ছোট্ট একটা ক্যানেল। তো এটা হচ্ছে, এই ক্যানেলটা একটা সময় ওরা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার ফলে আর এই বৃষ্টির পানি এত জোয়ার কোথাও আর যায় না, এটা তখন পানিটা বাড়তেই থাকে এবং এই বাড়ার ফলে সমস্ত কিছুই ডুবে যায়। আমাদের মনে হয় একদিনে আমরা 4 মণ মাছ মারা গেছে আমাদের পুকুর থেকে। তো এবং একদিনই হচ্ছে এত সবজি ছিল ইয়াতে, মানে কিছুই করতে পারিনি। মানে দুর্যোগ যেভাবে আসে না, যে একটা ঢলের মতো, যে একদম সবকিছুই নিয়ে গেছে। তো মাছ ধরো সাদা হয়ে গেছে পুরা পানিতে, এবং পচে এটার গন্ধ বের হয়ে, তারপর সবজি পচা, মানে এখানে ইভেন আমরা কেউ যেতে পারছিলাম না, কারণ এত কোমর সমান পানি। তারপর একটা নৌকা করে নিজের, মানে এত উঁচু একটা জমিতে নৌকা করে যেতে হচ্ছিল অনেক, এখনো পর্যন্ত পানি আছে। তো ওই পানিটা কিছুতেই সরছে না। তো এগুলো হচ্ছে মানে আমাদের ওই আগের ছবিগুলো দেখবেন এখানে, মানে যেমন একজন আমার হেল্পিং হ্যান্ডস আছে এখানে, ও প্রায় সময় নিজেও কিছু করে, ছোট একটা বাগান করে ওর বাড়ির সামনে, ওটাও আমাদেরকে দেয়, খুব শখ করে দেয়। আর আমরা তো সবসময় দিই যখনই পারি। এবং আমাদের নেবাররা এই এই পানির ফলে যে পাচ্ছে না সবজিগুলো, অনেক সময় এসে বলছে তোমাদের কি আর গাছ নাই, গাছ কি সব শেষ হয়ে গেছে, বাগান কি শেষ হয়ে গেছে, সবজি দিচ্ছ না, সবজি পাচ্ছি না। কারণ আমরা ট্রাই করি মোটামুটি যাতে ওটার মধ্যে অন্য কিছু ইউজ না করতে, যেমন ফার্টিলাইজ বলতে যে যেটা সাদা সারটা, ইউরিয়াটা যাতে ইউজ করতে না হয়, আর লাল সারটা ইউজ করে। এবং সেম টাইম যখন এই জিনিসটা হচ্ছিল তখন আমি আমার ছাদে একটা রুফটপ গার্ডেন করার চেষ্টা করি। তো ছাদে আগে থেকেই ছিল গার্ডেনটা, ওটা ভাবিই করতো আমাদের, প্রায় সময় ভাবি ওটা দেখাশোনা করতো। যখন আমাদের ওই জায়গাটা
আর যেতে পারছি না, কিছু হচ্ছে না, তখন আমরা একটা ছাদে বাগান করার চেষ্টা করি। এবং ছাদের বাগানটা পুরোপুরি হচ্ছে আমাদের যে রান্নার সবজি, ডিম যা যা আছে সমস্ত কিছু পচিয়ে ওটাতে, যেহেতু মাটি আসলে এখানে আর পাওয়া যাচ্ছে না, তো মাটিরও একটা ঝামেলা আছে, কারণ প্রপার মাটিও হচ্ছে না, কারণ মাটি সবকিছুই এত নোংরা হয়েছে, ডাইং এর পানি সবকিছু মিশে। তো এটাই এটাই আসলে মূল বিষয়। আর কিন্তু আমি এটার এই এই বন্যাটার আগে, বন্যায় বলবো মানে ওয়াটার লগিংটার আগে আমি অনেকগুলো ফুড ফরমেন্টেশন করে রাখছিলাম, এবং ওটা দিয়ে যেমন রেসিপিটা রেডি করার চেষ্টা করছিলাম যে কি কি রেসিপি হয় এখানে, একটু ফরমেন্টেশনে কি কি উপকারিতা সেটা একটু লেখার চেষ্টা করেছি আমি, যেটা আসলে আমাদের সবারই কম বেশি এই ফুড গুলো খাওয়া দরকার। তো আমি মূলত এখন ফোকাস করছি মোরলি ভেজিটেবল ফার্মেন্টেশন, যেহেতু মাছ শুটকি তো আমরা সবসময় প্রতিটা বাসায় হয়তো আছে, এখন অনেক বেশি ফোকাস হচ্ছে যে ভেজিটেবলটা কিভাবে করা যায়। তো কিছু কিছু ভেজিটেবল যেমন আমার কাছে খুব নতুন লাগছে, কিছু কিছু ভেজিটেবল যেমন নষ্ট হয়ে গেছে, যেমন আমি সাজনা করার চেষ্টা করেছি, তো সাজনাটা দেখা গেল 1 মাস পরে ওটা নষ্ট হয়ে গেল। টমেটো করার চেষ্টা করলাম, তো টমেটোটাও নষ্ট হয়ে গেল, কারণ ওদের মধ্যে এত বেশি মিনারেল থাকে, তো ওই মিনারেলটাকে কন্ট্রোল করা যায় না, যখন সে ফার্মেন্টেশনের একটা প্রসেসে যায় তখন মিনারেলটা ছেড়ে দেয়। তো মিনারেলটা ছেড়ে দিলে ওটার সাথে যে সল্টটা থাকে কিংবা ভিনেগারটা থাকে ওটা আরো লিকুইড হয়ে যায়, আরো বেশি ওটা র হয়ে যায়, মানে পানির মতো হয়ে যায়, ওটার মধ্যে ওই অ্যালকোহলিক ইয়াটা থাকে না, ম্যাটেরিয়ালসটা থাকে না। তো এরকম অনেকগুলো অনেকগুলো আবার হয় না। তো এখন কিছু কিছু যেমন খুব ইন্টারেস্টিং, যে গাজরটা খুব ভালো হয়, গাজরটা খুব এক্সিলেন্ট হয়, এটা যে কেউ খেলেই খুব ভালো লাগবে। অনিয়নটা, গার্লিকটা খুব ভালো হয়। সবচেয়ে ভালো হয় কিউকাম্বারটা। তো কিউকাম্বারটা যেমন আমরা অনেকভাবেই খেতে পারি, সালাদের সাথে খেতে পারি কিংবা সবজিটা খেতে পারি, এবং এই খাওয়ার টেস্টটা খুব ডিফারেন্ট হয়। এই টেস্টটা খুব খুব মানে অ্যাডভেঞ্চার করা দরকার আমার মনে হয়। নুপুর, একটা খুব ইন্টারেস্টিং কথা তুমি বলছিলে যে এই 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 সব এই সবজিগুলো তুমি ফার্মেন্ট করেছো এবং এটা খাওয়ার এখন খাওয়ার মানে এটা খাওয়া যায়, কিন্তু আরেকটা জিনিস তুমি বলছিলে যে এখনো ঢাকা শহরে এরকম ফার্মেন্টেড ফুড খাওয়ার খুব একটা চল নেই, যেটা তোমার চিটাগং এ ছিল। ফ্রম ফ্রম কেন চিটাগং এ ওটা রাখতে হতো, কেন আগে খাবার রেখে দিতে হতো বলে মানুষের 1 বছর ধরে, যেরকম তুমি আগে বলছিলে যে বিফটা বা মাছগুলো শুটকিগুলো 1 বছর ধরে প্রসেস করে রেখে দেওয়া হয় এবং সেটা খাওয়া হয়, সারা বছর ধরে খাওয়া হয়। কিন্তু ঢাকা শহরের মানুষেরা কিন্তু এখন ওটা খাওয়া শুরু করেনি। কিন্তু যেটা বক্তব্য, যে আমার মনে হয় আমরা কিন্তু এইটা অন্যভাবে কমার্শিয়ালি কিন্তু খেয়ে থাকি, জ্যাম, জেলি, পাউরুটি সবকিছু, ইভেন মেডিসিন যাই দেখা যায় সবই কিন্তু আমরা খাই, সেগুলো দোকান থেকে কিনে খাই, যেটা কিন্তু ফার্মেন্টেড এবং ইয়ে প্রিজারভেটিভ অ্যাড করা থাকে, আর এটা কমার্শিয়ালি থাকে। এইটা কিন্তু তুমি একটা কমপ্লিটলি অর্গানিক প্রসেসের কথা বলছো, এবং যেটা বলছি যে আমার মনে হয় আমার জন্য কিন্তু এটা ভবিষ্যতের খাবার, যে এইভাবেই হয়তো আমাদের ভাবতে হবে আরো কি করে মাছ, মাংস, যে জিনিসগুলো পচে না যায় বা যেগুলো আমরা ইমিডিয়েটলি ডিস্ট্রিবিউট করতে পারছি না, সেইটা কি আমরা তাহলে ভবিষ্যতে এটাও একটা অল্টারনেটিভ টু ফুড কনজাম্পশন ভাবা উচিত আমার মতে। না, ডেফিনেটলি ডেফিনেটলি। তুমি যদি চীনে দেখো আজকে, চীনে কিন্তু, জাপানে, চীনে কিন্তু ওরা অনেক বড় বড় মাটির ইয়াতে হাড়িতে ফার্মেন্টেশন করে তোমার, বিশেষ করে সবজিটা, এবং যখনই লাগছে ওখান থেকে নিচ্ছে, কারণ ওরা একটু ওদের এই ফ্লেভারটা হয়তো ভালো লাগে। আজকে আমরা ঢাকা শহরে এই যে বলছিলাম যে সমস্ত মাছ কিন্তু, এই যে ইলিশ মাছ আমরা কিন্তু কিনে খাই, ইয়াটা নোনা ইলিশটা, কিন্তু এটা আমরা ঘরেই করতে পারি, খুবই ইজি প্রসেস। কিন্তু আমরা ফ্রিজে রেখে দিচ্ছি, 6 মাস পরে হয়তো এটা খাচ্ছি, এবং আমরা যে বাজারেও খাচ্ছি, বাজার থেকেই যে আমরা এতগুলো ইলিশ মাছ কিনছি, এগুলো তো আসলে 6 মাস আগে ধরা, এটা না, এমন না যে কালকে ধরলো আজকে আমার কাছে চলে আসলো, বিষয়টা সেটা না। তো ফার্মেন্টেশন আসলে অনেক অনেক ভাবে খেতে পারি। এই যে জ্যাম, মানে আমাদের ধরো গাছে এত জ্যাম ছিল, সরি এত আম ছিল, যে কি করবো এত আম, মানে আত্মীয় স্বজন, আর এই লকডাউনের কারণে কাউকে দিতেও তো পারছি না, কোথাও যেতেও পারছিলাম না, তো এবার সবগুলো জ্যাম বানিয়ে ফেলেছি আমরা, যা যা পারা গেছে। আর ধরো এখানে পনিরের একটা ইমেজ আছে তুমি দেখবা, এবং পাশে একটা গাজর আছে, তার পাশে হচ্ছে একটা তোমার
কিউকাম্বারটা ফার্মেন্টেশন করা না, তার পাশে যে একটা কামরাঙ্গার একটা ছবি আছে, হ্যাঁ সরি স্টার স্টার ফ্রুট, ফ্রুটটা, ওটা ফার্মেন্টেশন করা, গাজরটা ফার্মেন্টেশন করা, এখানে যে একটা গোলমরিচের আছে হ্যাঁ ওটাও বাহ ফার্মেন্টেশন করা। সো এটা কিন্তু ধরো এটার সাথে আর কিভাবে ধরো রেসিপিটা রেডি করা, আমি আসলে এত কিছুর পরও মূল ফোকাস করছি রেসিপিটা কিভাবে কারেক্ট। রেডি করা তো যায়। নূপুর আমি সেটাই তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম এবার, যে এইবার অ্যাজ অ্যান আর্ট প্রজেক্ট তুমি তোমার এই যে প্রজেক্টটা করেছো, বিভিন্ন শাকসবজি মেইনলি তুমি দেখছি ফার্মেন্ট করে প্রিজার্ভ করেছো। এবার এবার এটা আমরা এখন ছবি দেখছি, তোমার স্পেসটার কি হ্যাঁ, অবস্থা, জলের তলায় এখনো পড়ে আছে। পানিতে বেশি গেছে ওটা, হ্যাঁ, কিছু তো মরে গেছে। খুব খারাপ একটা সিচুয়েশন। হ্যাঁ। আমি তোমাকে এবার জানতে চাইছি যে তুমি অ্যাজ অ্যান আর্ট প্রসেস, তোমার পারফরমেন্স থেকে বা তোমার আর্ট থেকে তুমি এই ফুড আর্টটা কিভাবে এবার তুমি কি ভাবছো, মানে কিভাবে এটা তুমি ডিসপ্লে করবে, বা কি ভেবেছো অ্যাজ আ ফর্ম অফ আর্ট, কি কোন দিকে তুমি এটা যাবে? না, এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আম, উম, আহ, আমরা ভাবছিলাম যে মানে আমি হয়তো ভাবছিলাম খুব তাড়াতাড়ি সবকিছু আহ, শুরু হয়ে হ্যাঁ, যাবে, আমরা হয়তো আবার বৃত্তে যাব, আমরা হয়তো আবার একসাথে গান করবো, বুঝছো? হুম, তো এটা খুব অন্যরকম একটা ছিল যে বৃত্তে সবাই যাব আবার, মানে এটাকে এই করে খাওয়াবো। হুম, আহ, আমার বিষয় ছিল যে আমি আসলে যেহেতু অনেকগুলো বয়ম কালেক্ট করছিলাম পাড়া হুম, প্রতিবেশীদের থেকে, তো ওরা আমাকে খুব ইন্টারেস্টিং কিছু বয়ম দিয়ে গেছে। সো আমি ভাবছিলাম যে ডিফারেন্ট কালারের ভেজিটেবল ফার্মেন্টেশন করব বিভিন্ন বয়মে, এবং ওগুলোকে এমন ভাবে রাখবো যেটা একটা লাইব্রেরির মতো লাগবে, ফুড ওকে, লাইব্রেরির মতো ওকে, লাগবে। যেটা হচ্ছে আহ ভাবছিলাম যে যদি বৃত্তে এরকম হয় যে একটা এরকম একটা আহ বিভিন্ন কালারের বয়ম যদি থাকে, এবং আমরা তো হয়তো আমাদের তো ওপেনিং করি আমরা, সো ওই ওপেনিং এ হয়তো একটা রেসিপি সবাই মিলে বানালাম, কিংবা যার যে কনফার্মেশন তুমি এমনিও খেতে পারো, এটার জন্য কুক করা লাগে না, কিংবা কিছু অন্য কিছু করা লাগে না, অনেক অনেক সময়ের পর এটা তুমি এমনিই খেতে পারবা, হয়তো যে কেউ খেলো। সো ওটার একটা মানে ইচ্ছা ছিল আমার, যে এখনো আছে ইচ্ছা ছিল, মানে কি এখনো নিশ্চিত আছে। সো ওটাই রেডি হচ্ছে আর কি। নূপুর, থ্যাংক ইউ। তো ধন্যবাদ। আমি এবার আজকে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম চলছে, আমরা ফেসবুক লাইভে যেতে পারিনি, ফর সাম স্ট্রেঞ্জ ইয়ে দেখাচ্ছে ফেসবুক লাইভ, কিন্তু আমরা ফেসবুক লাইভ যেতে পারিনি। আমরা যদিও এটা কিছুক্ষণ পরেই রেকর্ডটা আমরা ফেসবুকে আপলোড করে দেবো ইমিডিয়েটলি শেষ হওয়ার পরে। তো আমি জিজ্ঞেস করতে চাইছি, যারা অ্যাটেন্ডি আছে তারা কি কেউ কোনো প্রশ্ন রাখতে চায় বা নূপুরের জন্য? না হলে আমরা কোনো প্রশ্ন কারো থাকলে হাত তুলতে পারে, আমি আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি, নইলে আমরা আবার পরের দিকে শেষের দিকেও নিতে পারি প্রশ্ন, কোনো অসুবিধা নেই। কারোর প্রশ্ন আছে কি নূপুরকে? শিমুল, আমার মনে হয় আমরা নেক্সট, হ্যাঁ, এখনো কোনো কারোর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। না আজকে অনেকে মিস করছি আমি, অনেকে তারা হয়তো ফেসবুক লাইভের জন্য ওয়েট করছে, আনফরচুনেটলি হ্যাঁ, আমরা ফেসবুক সমস্যা লাইভ ওই জায়গাটাই, আজকে ওই জায়গাটাতেই সমস্যা করছে। আমার এই ঠিক জায়গায় আছে। শো করছে যে লাইভ। আমরা ওটা একটু পরে ফেসবুকে দিয়ে দেবো। হ্যাঁ, লাইভ হতে পারলাম না আজকে আমরা। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমরা স্বাধীনের, থ্যাংক ইউ নূপুর, তাহলে আমরা আমরা এগোচ্ছি, আমরা পরে আবার কারোর প্রশ্ন থাকলে আমরা আবার শেষের একদম প্রশ্নটা আবার নেব। ঠিক তো আছে। এবার আমরা স্বাধীনের কাছে চলে যাচ্ছি। স্বাধীন এখন ঠাকুরগাঁওতে আছে, এবং ঠাকুরগাঁও থেকে ও আমাদের সঙ্গে কথা বলছে। ও তো স্বাধীন, তোমার প্রজেক্টটা নিয়ে তুমি শুরু করো এবার বলা। আমি কি তোমার শেয়ার স্ক্রিন করবো স্বাধীন? হুম 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 হুম। আচ্ছা, ওকে। হ্যাঁ, স্বাধীন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম। আসলে এখন আমরা মাত্র 13 জন, তার মধ্যে আমরাই 5 জন, সংখ্যা কম। এদিক থেকে একটা ভালো, যে বেশি সিরিয়াস না হলেও চলবে, ঘরোয়া একটা আলোচনার মধ্যে বিষয়টাকে আনা যাবে। তো ভার্টিক্যাল গার্ডেন নাম দিয়ে আসলে আমরা কাজটা শুরু করছিলাম। আমি কৃষকের ছেলে, কিন্তু কৃষিকাজের সাথে খুব একটা
সম্পর্ক আমার ভালোভাবে হয় না, মানে সবসময় কেউ এনে দিচ্ছে খাইছি সেই ফরম্যাটেই ছিলাম। তো আমার ওই ক্যাম্পে, রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কারণে। ওখানে ওদের একেবারে আসার শুরু থেকেই আমি ওদের জার্নিটার সাথে ছিলাম, এবং একটা সবুজ পাহাড় কিভাবে ন্যাড়া হয় সেটাও আমি দেখছি, এবং এই ন্যাড়া পাহাড় আবার কিভাবে সবুজ করার চেষ্টা সেটাও আমি দেখছি তাদের তাদের ধরনের প্র্যাকটিস থেকে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেই জিনিসটা, এটা অন্য জায়গাও থাকতে পারে, আমি ওখানে প্রথম দেখলাম যে ওরা ছোট ছোট ঘর, সেই ঘরের চারপাশে ওদের যে প্রয়োজনীয় সবজি যেটা দরকার সেটা তারা ওইরকম ভার্টিক্যাল ফরম্যাটে করার চেষ্টা করছে, এবং এখানে ওদের লাউটা, সবজি, শিমটা সেটা সে বেশ ভালোভাবেই জোগাড় করছে। তো আমার এই আইডিয়াটা দেখে আমার যেটা মনে হয়েছে যে এই ক্রাইসিস তো আসলে আমাদের সবার, বিশেষ করে আমরা যারা শহরে থাকি, শহরে আমাদের আসলে জায়গা নাই, ওই বারান্দাকে ধরেও আমরা কাজ করতে পারি, আমরা বারান্দায় অনেক সময় কোনো না কোনো ভাবে করার চেষ্টা করি, ছাদে করার চেষ্টা করি, এবং আমাদের দেশে মানুষের আসলে জায়গা কম, এক সময় হয়তো ছিল, কিন্তু এখন আমরা লোক সংখ্যা এত বেশি যে আমাদের জায়গা কমে গেছে। তো এইটাকে যদি আমরা ইন্ট্রোডিউস করি, একটা ডিফারেন্ট টাইপের কাজ হইলেও হতে পারে। আর আমার ইচ্ছাটা ছিল এখানে আমার আর্টটা কোথায় হবে, আমি এগুলোকে ফর্ম ডেভেলপ করব, বিভিন্ন রকম শেপ দিব, এবং বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন রকমের গাছপালা, শাক, সেগুলো লাগানোর চেষ্টা করব, যেগুলো দিয়ে এটা একটা কালার নেবে এবং একটা শেপ নেবে, সেটাকে আমি আমার আর্ট হিসেবে দাবি করব। এটাই আমার আসলে ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকেই কাজ করা। প্রথমে আমি অনলাইনে দু এক জায়গায় ট্রাই করছিলাম এটাকে কিভাবে করে ছড়ানো যায়। আমরা বিভিন্ন ওয়েবিনারে এটা নিয়ে আলোচনাও করছিলাম যে এটা সারা দেশে কিভাবে হতে পারে, দেশের বাইরে কিভাবে হতে পারে। কিন্তু তখন আমি ঢাকায়, লকডাউন একেবারে করোনার প্রথম দিকে, ওখানে করার চেষ্টা করলাম। এতে সেখানে 2 মাস থাকার ফলে মানে পুরো স্টাক একটা অবস্থা, যে আমি আসলে পারি নাই, আমার ঢাকা ছাড়তে হয়েছে। এর মাঝখানে যে সুযোগটা আমার আসছে এগুলো নিয়ে কাজ করার, এবং লকডাউনের ফলে যেই জিনিসটা আসলে তৈরি হচ্ছে সেটা হলো খাবারের একটা অভাব। এর আগে সব সময় খাবার ছিল, খাবার আসলে খাবার বললেই খাবার চলে আসতো, কিংবা খেতে ইচ্ছে, মানে বাসায় খেতে ইচ্ছে করতেছে না, বাইরে চলে গেলাম, খেয়ে ফেললাম, মানে একটা খাবারের মানে সহজ লভ্যতা ছিল। কিন্তু করোনাকালে যে জিনিসটা আসলে ফিল করছি আমি, এটা এত সহজ না, চাইলেই খাবার পাওয়া যায় না। প্রথম দিকে সরকার আমাদের এমন কড়া একটা লকডাউন দিল যে সবজি বিক্রেতা যে আসতো তারা আসা বন্ধ হয়ে গেল, আমাদের বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল, এবং বিভিন্ন রকম যে গ্রোসারি শপ যেগুলো আছে সেগুলোতেও নাই, অলমোস্ট সবজি নাই বললেই চলে, এবং খুব প্রচুর দাম। তো যদি আমার ঘরে চাষ হতো তাহলে হয়তো ডিফারেন্ট ভাবে সুযোগ ছিল। সেই জায়গা থেকে কাজটা শুরু করা, এবং খুব লাকিলি তখন বৃত্তের সাথে আমরা জিরো ওয়েস্ট ফুড নিয়ে কাজ করার একটা সুযোগ পেলাম। তখন আমি তাদের সাথে যে আইডিয়াটা শেয়ার করলাম যে এইটাই, যে এটাকে আমরা বিভিন্ন জায়গায় করি। তো প্রথম যে টার্গেটটা ছিল আমার, যেহেতু আমরা গিদ্দি বাউলি নিয়ে যে কাজ করি সেটা ঠাকুরগাঁও, একদম বাংলাদেশের নর্থে, প্রায় তেঁতুলিয়া, যেখানে কাঞ্চনজঙ্ঘা থেকে দেখা যায় তার থেকে 100 কিলোমিটার একটু দক্ষিণে, এই হলো ঠাকুরগাঁওর অবস্থান। তো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঠাকুরগাঁও থেকে, আমার গ্রাম থেকে আমরা প্রতিদিন এখন কাঞ্চনজঙ্ঘা দেখি। যাই হোক, এই আইডিয়াটা আমরা এখানে নিয়ে আসলাম। আমরা এখানে যে কাজ করি, এখানে প্রায় কয়েকটা কমিউনিটির বসবাস, তার মধ্যে একটা বড় কমিউনিটি আছে হলো এই সনাতন ধর্ম পালন করে বর্মন একটা গ্রুপ, তারপরে সাঁওতালদের একটা বড় গ্রুপ আছে। আমরা এদের সাথে আসলে কোলাবোরেশনে কিভাবে কাজ করা যায় সেটা ভাবার চেষ্টা করলাম। প্রথম যেই আইডিয়াটা, আমি যেহেতু মানে কৃষকের ছেলে হলো, শহরে বেশিরভাগ সময় থাকার ফলে আমি আসলে শহুরে, তো শহুরে একটা ভাবনা সবসময় আমার মধ্যে ছিল, শহুরে না ঠিক, আমরা আসলে চাই অর্গানিক খাবার চাই, আমাদের একটা আন্দোলন নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। আমারও এই ইচ্ছাটা ছিল, আমার এই আবেগটা আসলে অনেকদিন ধরেই ছিল যে আমরা আসলে কিভাবে করে বিষমুক্ত খাবার পেতে পারি। সেই ভাবনা থেকেই আসলে কাজটা শুরু করা। ওদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করলাম
ওরা পূর্বপুরুষদের সাথে কিভাবে করে ওরা কিভাবে আসলে চাষবাস করতো ওই সময়ে, ওদের হিস্ট্রিতে কি আছে, ওদের আমরা সিনিয়রদেরকে এখানে আনার চেষ্টা করলাম যাদের বয়স এখন 70-80 বছর, তাদের সাথে ইয়াংদের একটা কোলাবোরেশন করা এবং আগের টেকনিকটাকে অ্যাপ্লাই করা। যেমন বিষের বদলে নিমের পাতা একটু গরম করে দিয়ে দিলে হয়। তারপরে বিভিন্ন রকম সবজি যেগুলো মানে এই সিজনে পাওয়া যেতে পারে, ম্যাক্সিমাম তো আসলে হাইব্রিড, খোঁজার চেষ্টা করা যে বিভিন্ন জনের কালেকশনে আছে কিনা। যে কালেকশন যেটা নূপুর বলতেছিল যে ফার্মেন্টেশনের যে হিসাব, একই সাথে আমাদের একটা আরেকটা সুন্দর হিসাব ছিল, সেটা হলো আমরা বীজ প্রিজার্ভ করে রাখতাম। আমাদের কাছে 1000 বছরের পুরাতন বীজ পাওয়া যেত কৃষকের ঘরে, ওদেরকে বলে কুটুরি ঘর। একটা ঘর থাকে যেটা ঘরে ওরা তাদের ধান চাল তাদের সবকিছু রাখে এবং ওখানে একটা সুন্দর বীজ ভান্ডার ছিল। এই যে বীজ ভান্ডারের প্র্যাকটিসটা, এটা এখন অলমোস্ট নাই, কারণ হাইব্রিডের প্রচুর প্রচলনের ফলে বীজের আর দরকার নাই। এবং আমরাও খুব কষ্টে এই লোকাল শাকসবজিগুলো পাইছি এবং ব্যাপক আলোচনা করছি এটা নিয়ে যে আমরা এই অর্গানিক নিয়েই ফাইট করব। এটাই ছিল আমাদের আন্দোলন। তো আসলাম মাঠে, আমি এর মধ্যে গ্রামে চলে আসছি, কারণ ঢাকায় আসলে ঠিক ছিলাম না, ঢাকায় দম নেওয়া যাচ্ছিল না। 4 দেয়ালে আসলে থাকাটা খুবই কঠিন, মানুষ পাগল হয়ে যেতে পারে। আমি জানি না যারা এখনো কন্টিনিউ আছে তাদের কি অবস্থা। আমি লাকি যে আমি গ্রামে আসতে পারছি। তো আমরা প্রথম দিকে খুব ভালোই ছিলাম চাষাবাস নিয়ে এবং বিভিন্ন কমিউনিটির সাথে এই যে মানে নতুন চাষের যে আন্দোলন, অর্গানিক চাষের যে আন্দোলন, সেটা আমরা ব্যাপক বিভিন্ন রকম আর্টিকেল বিভিন্ন জায়গাতে ডাউনলোড করে ওদেরকে প্রজেকশনে দেখানোর চেষ্টা করা এবং অনেক গল্পের সাথে এদেরকে লিঙ্ক করা। মাঝখানে যে ঘটনাটা আসলে ঘটে গেল সেটা হলো, নূপুর অলরেডি মেনশন করছে, সেটা তার শেষের যে ছবি, যে অতিবৃষ্টি। অতিবৃষ্টির গল্পটা আসলে এখানে এসেও হানা দিল এবং একই সাথে এই অতিবৃষ্টির আগে আর একটু না বললেই না, আমি যে জায়গাটা রিয়েলাইজ করলাম যে আমি প্রথম দিকে মাঠে যে চাষাবাস করার চেষ্টা করলাম আমি নিজেই তাদের সাথে, যে এবং দেখলাম যে রোদ আমার সহ্য হয় না। মানে ঘরের ভিতরে থাকতে থাকতে কড়া রোদের যে একটা মজা, যেটা আমি আগে ফিল করতাম, এখন আসলে আমার কাছে এটা রোদ্রু লাগে। তারপরে ক্ষেতের মধ্যে আছে জোক টিনা, সেগুলোর প্রতি এক ধরনের অস্বস্তি আমার মধ্যে আছে, আগে ছিল কিনা জানি না, এখন আছে। এই যে বিষয়গুলো এবং কাদার মধ্যে প্যাচপ্যাচে কাদার মধ্যে হেঁটে যাওয়া, এগুলো আসলে আবেগের জায়গা থেকে, কল্পনার জায়গা থেকে ঠিক আছে, কৃষকের জন্য ঠিক আছে, আমার জন্য আসলে একটু কঠিন। আমি এই প্র্যাকটিসটার সাথে ছিলাম না, ভাবতাম যে করব। পরে আমার মনে হলো যে এটা আসলে আরো সময় লাগবে, যে রৌদ্রটাকে আবার গায়ে লাগানো অভ্যাস, এটা আসলে অভ্যাসে নিয়ে যেতে হবে, এটা সময় লাগবে। আমি এই কারণে আমাকে একটু দূরে রেখেই চাষবাসের আন্দোলনে নামছি। এই যে এই সাঁওতাল পাড়ায় এই ফর্মগুলো দাঁড়ায় বিভিন্ন রকম, ওরা যেরকম মাছ চাষ করে, মাছের ফর্ম দাঁড়ানো, ওদের শুয়োরের ফর্ম, বিভিন্ন রকম ফর্ম নিয়ে আমরা কাজ করা শুরু করি। কিন্তু একই সাথে ওই সময় অতিবৃষ্টি, টানা 6 মাসের বৃষ্টি। আমরা যখন থেকে আসছি ঠাকুরকে, তখন থেকে বৃষ্টি শুরু, এই জাস্ট মাসখানেক হলো বৃষ্টিটা থেমে গেছে এবং বৃষ্টির সেই কি ভারী বর্ষণ, টানা 6-7 দিন ধরে বৃষ্টি হয়। এই অঞ্চলে যেটা দেখবেন আপনি, আরেকটা দুইটা ছবি নিচে নামলে, এই যে পুরো স্ট্রাকচার গুলো ভেঙে গেছে আমার, এবং ওই বিষ দেওয়ার যে গল্প, স্ট্রাকচার গুলো ভেঙে যাওয়ার ফলে কি হলো, ওই অঞ্চলে যে সবজির একেবারে সবজি, টোটাল সবজি চাষটাই আসলে পুরো আইডিয়াটি মাঠে মারা যায়। এর মাঝখানে ওই যে একটা ল্যান্ডস্কেপের মতো একটা কাজ, আমরা ভূমি প্রজেক্ট নিয়ে আরেকটা কাজ করার চেষ্টা করছিলাম, সেটা প্রথম ছবিতে, এটা সাঁওতাল পাড়ায় তারা যে প্র্যাকটিস গুলো করে সেগুলোকে তারা তাদের ক্ষেতের মধ্যে ট্রান্সফার করছে, ড্রোন শটে দেখানো। তো এগুলো আসলে ফাইনালি এই সবজিগুলো হয় না, এই ক্ষেতটা কিছুই হয় না। এই যে অতিবৃষ্টি, এই গল্পটার সাথে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ কিংবা যারা
যমুনার ওপারে থাকে তাদের সাথে একটা সম্পর্ক আছে। আমাদের নর্থ বেঙ্গল অনেকটা ড্রাইল্যান্ড, ঠাকুরগাঁও অনেক ড্রাইল্যান্ড, যার ফলে এখানে প্রচুর মাটির বাড়ি, সাঁওতালরা মাটির বাড়িতেই থাকে। ওদের এই টেকনিকটার সাথে পরিচিত ছিল না ওরা। অতিবৃষ্টি হলে আসলে কিভাবে মাটির বাড়িটাকে ওরা সামলাতে পারে এটা আসলে দরকার হয়নি, এইটা হঠাৎ করেই এই বিষয়টা শুরু হয়েছে। এখন ওইখানে আসলে আমি আর আমার সেই অর্গানিক আন্দোলনের কথা বেশি বলতে পারি নাই, এবং একই সাথে যে কথাগুলো আসলে বলতে চাই যে এটা আসলে এক ধরনের ফেলিওরের মতোই হয়েছে, কিন্তু এর মধ্যে নতুন নতুন শিক্ষাও আছে। যে শহর কেন্দ্রিক আন্দোলন আর গ্রাম কেন্দ্রিক আন্দোলনের মধ্যে বিস্তর ফারাক। গ্রামের কৃষি নিয়ে কথা বলতে হলে মাঠে আসতে হবে, এবং কথাটা আসলে মাঠ থেকেই উঠতে হবে। আমরা যারা কথা বলি সেটা ঠিক আছে, কিন্তু আমাদের অনেক বেশি গভীরে যদি আমরা যাওয়ার সুযোগ পাই, শুধুমাত্র থিওরিটিক্যাল জায়গা থেকে না কাজ করে, তাহলে হয়তো এই ঘটনাটা পুনরাবৃত্তি আমার দিয়ে যেটা ঘটছে এটা আবার যারা চেষ্টা করবে কিংবা আমরা যারা চেষ্টা করবে হয়তো একটু ডিফারেন্ট হইলেও হতে পারে। তো এটাই ছিল আমার এই কাজের আসলে গল্প। তুমি এর মধ্যে অনেক কিছু বললে। একটা 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 খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা অনেক সময় বলি যে গ্রিন রেভলিউশন, যেটা যেটা 1960s থেকে হয়ে এসছে বিভিন্ন সাউথ এশিয়ান এবং সাউথ এশিয়ান কান্ট্রিজ, যেখানে হেভিলি পেস্টিসাইড, ইনসেকটিসাইড এবং প্রচুর জল, মানে এক্সট্রা ওয়াটার, মানে যে জলটা খুব সাংঘাতিকভাবে আমরা মানে ওয়াটার রিসোর্স ব্যবহার করেছি, তাতে কিন্তু অ্যাকচুয়ালি ফসল ফলনটা 3 টাইমস হয়ে গেছে। 60 থেকে আজকে 2020-তে বা 2015 অব্দি দেখা যাচ্ছে যে এই 2020-তে এই একটা বিশাল একটা 3 টাইমস যে প্রোডাকশন তখন হতো, এখন তার 3 টাইমস প্রোডাকশন হয়ে গেছে। তো এটা গ্রিন রেভলিউশনের যেরকম সাকসেস, ফেলিয়ারটা হচ্ছে যে এত এখন হেভিলি পেস্টিসাইড, ইনসেকটিসাইড ব্যবহার করা হচ্ছে, এবং জলের মানে প্রচন্ড ডিপ এখন আমরা যেতে হয় মানে গ্রাউন্ড ওয়াটার ইয়ে করতে গেলে। কিন্তু তুমি একটা একটা কথা বলছিলে যেটা বেসিক্যালি তুমি যখন এই মানুষকে বোঝাতে যাবে যে এই ঝড় জল যার খাওয়ার নেই, যে তুমি কেন পেস্টিসাইড ইনসেকটিসাইড ব্যবহার করবে, তো তোমার অলমোস্ট ওই গালে চড় মারার মতো ব্যাপারটা হয় যে তারা তোমার কথাই শুনবে না, কেন তাদের একটা অন্য বক্তব্য আছে। তো সেইটা আমরা ডিসকাস করছিলাম, তো তুমি ওইটা নিয়ে একটু বলো যে তুমি যখন গেলে এদের কাছে, এরা তোমায় কি বললো যখন তুমি কাউকে এই চাষিদের তুমি যখন গিয়ে বলতে গেলে যে তুমি কেন পেস্টিসাইড ইউজ করছো, আমার জমিগুলো তুমি অর্গানিক ফার্মিং করো, তখন কি উত্তরটা কি পেলে? এটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন আমাদের জন্য, যে কিভাবে আমরা এটা করতে পারি ব্যাপারটা। স্বাধীন। এটা খুবই মজার একটা গল্প যে এর আগেও আমি গ্রামে তো আমরা আসি, আর যেহেতু বিদ্রিবাউলি আমরা এখানেই ফর্ম করছি, আমাদের বিভিন্ন সময় আসতে হয়, কিন্তু এত লং টার্ম থাকার আসলে আগে সুযোগ হয়নি। কোভিড এর কারণেই সুযোগটা তৈরি হয়েছে, প্রায় 5 মাস ধরে গ্রাম। প্রথম দিকেও যখন আসতাম, এখনো যখন প্রথমে আসছি, তাদেরকে যখন বললাম আমরা কিছু কিছু জমিতে এই অর্গানিক চাষ করি, তারা হ্যাঁ হ্যাঁ বলছে, ঠিক আছে করি, এবং আমরা কাজ শুরু করলাম আসলে। তো তাদেরকে বলি তোমরা এই যে এরকম তোমরাই তো বললা যে তামাক পাতা একটু গরম করে দিলেই পোকা মরে যায়, প্লাস হলো নিম পাতা গরম করে দিলেই ইয়ে মরে যায়, কিন্তু তুমি তো এটা ব্যবহার করো না, তুমি তো পেস্টিসাইড অনেক ব্যবহার করছো, হাইব্রিডের অনেক চাষ হচ্ছে, তোমার এটা তো ঠিক না, মানে এটা তোমার তো ক্ষতি হবে অনেক। বলছে হ্যাঁ ক্ষতি হবে। তোমার যে ক্ষতি হবে কি, তোমার তো ক্ষতি হচ্ছে, তোমার স্কিন ডিজিজ হচ্ছে, তুমি এই যে অতি পানি অনেক বেশি টেনে নেওয়ার ফলে তোমার এখন পানি থাকে না, তোমার এই যে বৃষ্টিটা হচ্ছে কিন্তু বৃষ্টির পানি 3 দিনের মধ্যেই আবার নেমে যাচ্ছে, এই যে ক্ষতিগুলো, এগুলো অনেক ভবিষ্যতে তুমি পাবাই না, তোমার এখানে এটা মরুভূমি হয়ে যাবে, এটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর গল্পে আছে, তোমার এই অঞ্চল মরুভূমি হয়ে যাবে। বলে হ্যাঁ হবে, সেটাও আমরা জানি, আর হইলে হবে। হইলে হবে মানে কি, তুমি তোমার ভবিষ্যতের কথা ভাববা না? বলে আমি ভাববো, কিন্তু তুমি কি মঙ্গার কথা জানো? হ্যাঁ মঙ্গার কথা জানি, আমাদের নর্থ বেঙ্গলকে মঙ্গা এলাকা বলা হয় এটা। বলে সেই মঙ্গা কিন্তু এখন নাই, এখন
খাওয়ার অভাব নাই। 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম 7 দিনে ভাত পাইতাম না। যদি ভাত কখনো রান্না হতো আমরা সেটা এত আস্তে আস্তে খাইতাম, চাবায়ে চাবায়ে, যেন ভাতের গন্ধটা আমার শরীরের সাথে থাকে। ওরা আমরা কাউন কাউন এক ধরনের চাল ছিল, সেই কাউন করে খেত, কিংবা কাঁঠাল খেত, এই অনেক রকম। এটা বিশেষ করে আশ্বিন কার্তিক, এটাকে বলে আকাল টাইম আমাদের এখানে। তো এই যে এই সময়টা ছিল, এখন এটা নাই। আগে ধান হতো বিঘায় 5 মণ 6 মণ, এখন ধান হয় বিঘায় 30 মণ। তখন শুধু সার দিতাম, গোবর সার, আর খুব বেশি হলে ইউরিয়া অল্প একটু দিতাম, কিন্তু এই ধানটা হতো। কিন্তু সেই ধান আমার সারা বছর চলতো না। আমার গরু মরে যেত, আমার ছাগল মরে যেত। এখন তুমি যেটা বলতেছো এটা খারাপ আমি জানি, কিন্তু পেটে ভাত আছে আমার। এই পেটে ভাতটা অনেক বড় গল্প। এইটা আসলে আমারও রিয়েলাইজেশনের জায়গাটায় আসছে, যে আমি আসলে যে জায়গাটা বলতেছি, পেটে ভাত নিয়ে তো আমার আসলে কখনো ভাবতে হয়নি। ভাত কোনো না কোনো ভাবে আমার পরিবার জোগাড় করে দিচ্ছে, এবং আমরাও যেই চালটা খাই সেটা আসলে একটু দামি। মানে যেই চালটা 25 টাকা 30 টাকা সেটা আসলে আমরা খাই না, আমরা চেষ্টা করি 50 টাকার উপরে চালটা খেতে। মোটা চালটা আসলে খেতে পারি না, একটু গন্ধ লাগে, লাগে। আমরা একটু বেটার চাল খাই, একটু চিকন চাল হলে ভালো হয়। এদের এই যে গল্পগুলো, এই গল্পগুলো আসলে অন্যভাবে ভাবতে শেখায়। ও জানে ওর ক্ষতিটা, ও জানে, কিন্তু ওর বাচ্চাকে এখনো স্কুলে পড়ায়। ওর বাচ্চার 2টা জামা আছে, এবং সকালে সে গরম ভাত খেয়ে, ওর বাচ্চা গরম ভাত খেয়ে স্কুলে যায়, খেলতে যায়। এই গরম ভাতের যে গল্পটা, সেটা ওর ছোটবেলায় ছিল না। এক বয়স্ক ইয়ের কথা বলি আমি, মানে আমি বিভিন্ন সময় এদের বিভিন্ন রকম বয়সী মানুষের সাথে কথা বলার যেহেতু সুযোগ আছে। এর বয়স হবে, মহিলার বয়স এরকম 65, আর তার হাজবেন্ডের বয়স এরকম 75 এরকম হবে। মহিলার সাথে গল্প করতেছে, ও আমাকে বলতেছে যে তোর দাদা, মানে ও আমার সম্পর্কে দাদা হবে, ওর নাম হলো শুকুরু বর্মন। ও যাইতো হাটে, সারাদিন যার বাসায় কাজ করতো, কাজ করার পরে পাইতে হলো 10 টাকা। এই 10 টাকা নিয়ে সে যাইতো বাজারে, চাউল পাইতে হলো 1 সের চাল, আর কিছু নাই। কিন্তু বাসায় খাওয়ার লোক হলো 7 জন, এবং এই টাকাটাও পাইতে হলো 2 দিন কিংবা 3 দিন পর পর। যেই বড় খামারির বাসায় সে কাজ করতো, সে এইভাবে টাকা দিত। এবং সে সন্ধ্যার পরে যখন বাচ্চারা ঘুমায় যায়, তখন ব্যাগটা এসে ছুঁড়ে মেরে দিয়ে বলতে, এখন খাওয়াইতে পারলে খা, আমি আর জানি না। বলে ও জানে না আমি কিভাবে করে বাচ্চাগুলোকে খাওয়াই। বাচ্চাগুলো যেহেতু ঘুমায় থাকে, ওদেরকে তুলে তুলে, খিদা পেটে ঘুমায় যায়, তুলে কোনো মতো অল্প একটু করে খাওয়াই দিই, তাহলে ও বুঝেও না ওর খিদা পেটে, অল্প খিদাতে কতটুকু খাবার আসলে ওর পেটে গেল। কারণ এই খাবারটাকেও আবার তাকে তারপরের দিনের খাবার হিসেবেও তাকে কাউন্ট করতে হবে। তার মানে ওদের আধপেটা না খাওয়া অবস্থাতেই তাদের দিন যেত। এখন তাদের এই অবস্থাটা কিন্তু নাই। এই গল্পটার জায়গায় আমি এখন কে বা এলাম, গ্রিন চাষি, তোমরা এইভাবে চাষ করো, সেইটা আসলে আমি বলতে পারি। ওর জায়গা থেকে এই গল্পগুলো আসলে টোটালি ডিফারেন্ট। এটা আমাকে আসলে মনে হয়েছে যে আমাদেরকে আসলে অন্যভাবে ভাবতে হবে, মানে দুইটার সাথে সম্পর্ক। ইনফ্যাক্ট এখন যখন ও ক্ষেতের মধ্যে বীজ দিচ্ছে, আমি আচ্ছা দেখ, কারণ এটা আসলে আমার হাতে নাই। সেই জায়গাটা খুবই জরুরি। স্বাধীন, এটার আরেকটা কারণ হচ্ছে আমার মনে হয় আমরা যেরকম সলিউশন আমরা বলতে পারবো না, অ্যাটলিস্ট তুমি প্রবলেমটা ফেস করছো, বুঝতে পারছো অন সাইড গিয়ে। মানে আমার মনে হয় যে এই যেভাবে জিএমও ক্রপ এসছে, এটা তো একটা গভর্নমেন্ট পলিসির ব্যাপার। পলিসিটা কিন্তু গভর্নমেন্টের জায়গা থেকে। জিওমে ঢুকলো কেন? এটা তো যেই সাধারণ চাষির কথা বলছে, সে তো কি আসছে, কি পেস্টিসাইড, কি ইনসেক্টিসাইড, সেটা তো তার কাছে জানা নেই।
তো তার কাছে কিভাবে প্রোভাইড করছে, মানে যেরকম এখন তুমি বলছিলে যে ওই তারাই এসে দেখে যাচ্ছে, মানে জিএমওর মানুষজন এসে দেখে যাচ্ছে, এই তোমার তো এবার এই সারটা দেওয়া উচিত, দিয়ে যাচ্ছি, পরে টাকা দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো তুমি যেটা বলছিলে, এবং এবং এটা আগে আমাদের সাগর মোল্লাও বলছিল যে ওরাই যেন দেখছে। তো এই যে ওরা ঢুকে গেছে মানে সিস্টেমটার মধ্যে, একটা খুব একটা কর্পোরেটাইজেশন অফ দ্য সিস্টেম এটা যে হয়ে গেছে, জানি না সেটা ভালোর দিকে না মন্দ দিকে, সেটা আমরা 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 জাজ করতে পারি না সেরকম ভাবে। কিন্তু যেটা বলতে চাইছি যে আবার যদি আমাদের অর্গানিক ফার্মিং ঢুকে যেতে হয়, তাহলে আমার মনে হয় গভর্নমেন্ট পলিসিটা খুব ইম্পর্টেন্ট। মানে একজন সাধারণ মানুষ হিসেবে ওখানে কেউ কিছু করতে পারবে না, সে তুমি ওখানে রাজা হলেও করতে পারবে না তোমার জন্য। তার জন্য এই গভর্নমেন্ট পলিসি কিভাবে সাস্টেন করছে, কিভাবে এড করছে, তার উপর হয়তো অনেকটা নির্ভর করে। কিন্তু তোমরা বলতে পারো, যেটা তুমি আরেকটা জিনিস বলছিলে, যে হয়তো তুমি গিদ্রি বাউলির থ্রু দিয়ে প্রচুর বাচ্চাদের সঙ্গে কাজ করো, তো তাদেরকে অ্যাটলিস্ট বলার চেষ্টা করছো। তো এই যে বলার চেষ্টা করছো, তুমি গিদ্রি বাউলিতে অনেক রকম কাজ করেছো, আমি দেখছিলাম কয়েকটা ছবি। তো তুমি একটু তোমাদের গিদ্রি বাউলির এই এই ইভেন এই ব্যাপারগুলো নিয়ে যে ডিসকাস করছো তোমরা, এইটা নিয়ে একটু বলো। এই ফর ইনস্টেন্স, এই তোমরা যে বিভিন্ন কাজ করো গিদ্রি বাউলি প্রায় 2001 থেকে কাজ করছে। ওই প্রথম দিকের গল্প আসলে সবকিছুই তো শহর কেন্দ্রিক মানুষ যখন গ্রামে এসে কাজ করতে চায়, ও প্রথমে এক ধরনের স্বপ্ন নিয়েই আসে, এক ধরনের কল্পনা নিয়ে আসে, এই করবো ওই করবো, দেশ উদ্ধার করে ফেলবো, ওদের অনেক উন্নয়ন করে ফেলবো, এরকম ভাবনা থেকেই আসা। আমিও আসলে ওইভাবেই আসছি। স্বপ্ন, আবার স্বপ্ন না দেখলে তো আসলে মাঠে নামার উপায় নাই। স্বপ্ন তো দেখতে হবে, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন ভঙ্গ হবে, শেখার বিষয় আছে, প্রতি মুহূর্তেই আমরা আসলে শিখছি। গিদ্রি বাউলি ওইভাবে করেই শুরু করে। গিদ্রি বাউলি শব্দটাই একটা সাঁওতাল শব্দ, এটা হলো ওই ছেলে ভোলানো ছড়া থেকে আসা। আমরাও প্রথম দিকে এসে ভাবছিলাম এদের উৎসব, এদের শেষ হয়ে যাচ্ছে, এগুলাকে উদ্ধার করতে হবে, এরকম কিছু করতে হবে। তারপরে দেখলাম যে আসলে এভাবে হয় না, এভাবে হয় না। কোনো জিনিস আসলে আরোপ করে দিলে হয় না। এটা হয় ওই একটা এখনকার যে ইকো ট্যুরিজমের কথা বলি আমরা, এরকমই একটা গল্প হয় আসলে, যে পরিবেশের মধ্যে যে আমরা ট্যুরিজম করবো, এই ট্যুরিজম কথাটাই যে আসলে ভুল, সেটাও আসলে সময়ের সাথে সাথে শেখার বিষয়। সেটা নিশ্চয়ই আমাদের সরকারও শিখবে, আমরা যেভাবে শিখছি শেখার চেষ্টা করছি। তো 20 বছরের অভিজ্ঞতায় যেটা আমরা শিখছি, গিদ্রি বাউলি যেভাবে শিখছে, যে এখন আমরা আগে আর্ট প্র্যাকটিস করতাম হলো, অনেক আর্টিস্টকে আমরা একসাথে নিয়ে আসতাম, এখানে সবাই মিলে আসো আমরা আর্ট প্র্যাকটিস করি, আমরা কোলাবোরেশন করি। এখন এই জায়গাগুলোতে যেমন আমরা একটু রিজিড হয়ে আসছি, যে আমরা আসলে আর্টিস্টদেরকে প্রথমে এক ধরনের ইয়ে করে, বা আর্টিস্ট চুজ করার ক্ষেত্রে যে জিনিসটা ভাবি, কে আসলে কমিউনিটি বেস কাজ করে, কিংবা কে আসলে একটু মাটির সাথে যার সম্পর্ক, যার সাথে কমিউনিটির সম্পর্ক, এই যে বিষয়গুলো তাদেরকে আমরা আসলে নেওয়ার চেষ্টা করি। এবং একটা শর্ত যেটা দেই, তুমি তাকে শেখাতে যাবা না, তুমি যদি মনে করো তার কাছ থেকে শিখবা তবেই আসো। কারণ ওকে তুমি নিরক্ষর বলতে পারো, ও কিন্তু মূর্খ না। ওর যে লম্বা জ্ঞানের ভান্ডার, সেটা তোমার আদতেই তোমার নাই, এবং সেটা আসলে 4-5টা বই পড়েও সম্ভব না। সেটা হচ্ছে হাজার বছরের একটা গল্প, একটা ওরাল প্র্যাকটিসের গল্প। সেই জায়গা থেকে সেই বিষয়গুলো আসছে। আমরা গিদ্রি বাউলি আসলে ওই জায়গাগুলো নিয়ে এখন কাজ করতেছি। আমরা এখন এই অঞ্চলের যে ওরাল হিস্ট্রি গুলো আছে, ওদের যে মানে রিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যে চাষ পদ্ধতি গুলো আছে, সেগুলোকে কিভাবে বাঁচায় রাখা যায়, তারা কিভাবে আসলে বাঁচায় রাখবে, সেগুলোকে ডকুমেন্টেশনের ফরম্যাটে কাজ করে। আমি তো আসলে বাঁচায় রাখতে পারবো না, আমি যেটা পারবো সেটাকে ক্যামেরা বন্দি করতে পারবো, লিখতে পারবো, যেন অ্যাটলিস্ট, কারণ আমরা তো আসলে পুরো এই অঞ্চলে পুরো মানুষই তো আসলে ওরাল প্র্যাকটিসে বিশ্বাসী। আমরা তো লিখিত রূপ আমাদের আসলে খুব একটা নাই। ইংরেজরা আসার আগে খুব একটা চর্চার বই আমরা 2-একটা তাল পাতার পুঁথি এরকম ছাড়া আসলে আমরা খুব একটা পাই না। তো এই যে এই প্র্যাকটিস গুলোর মধ্যেই আমরা আসলে ঢোকার চেষ্টা করতেছি। এবং একই সাথে যে জিনিসটা গিদ্রি বাউলি এবং আমি অ্যাজ এ আর্টিস্ট, আমি যে জিনিসটা বুঝছি, যেই গ্রিন রেভলিউশনের কথা আমরা বলতেছি, সেটা আসলে এখন যার বয়স 40, যার বয়স 50, তার সাথে যুদ্ধ করে লাভ নাই। আমার আসলে যেতে হবে আরো নিচে,
যে অল্প বয়সী মানুষগুলো আছে, যে বাচ্চাগুলো আছে, তার মধ্যে আসলে গল্পগুলোকে ইনপুট দেয়া, তার মধ্যে হিস্ট্রিগুলোকে নিয়ে আসা। যেমন আমরা বলি, ওদেরকে এসে বললাম গ্লোবাল ওয়ার্মিং, জানো ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়গুলোর জন্য আমরা ওদেরকে ধরেন গ্লোবাল ওয়ার্মিং এর উপরে কোনো ফিল্ম দেখালাম, ইয়ে করলাম। তো ওরা বলে, দাদু এই যে এগুলা, বরফ কি আমাদের এখানে গলছে? আগুন কি জঙ্গলে আমার এখানে লাগছে? তাহলে আমার এখানে কেন গ্লোবাল ওয়ার্মিং কথাটা আসতেছে? আমার এখানে কেন অতিবৃষ্টি হচ্ছে, 6 মাস ধরে বৃষ্টি হচ্ছে? আমার ধানে কেন বেশি পোকা? এর উত্তর আসলে আমি, এই জ্ঞানে নাই আমার কাছে। ওর কি আসলে দোষ? ওর যে দোষ না, কিন্তু আমি ওকেই বলতেছি, তোমার এটা, তুমি প্লাস্টিক ফেলতে পারবা না, তুমি না, তোমাকে এটা বলতে হবে। ওর কথা হলো, আমার কেন বলতে হবে? আমার এখানে তো হয় না, আমি তো প্লাস্টিক ফেলি না, আমি তো বোতলই, আমার তো প্লাস্টিকের বোতলই নাই। ও তো কোক খায় না, ও তো কোক দেখেনি, এই অঞ্চলে এরা কোক দেখে নাই। ওর প্লাস্টিক একটা যদি পায়, এটা 4-5টা সে জমা করে রাখে, কারণ প্রতি সপ্তাহে পেপারওয়ালা আসে কিংবা ভাঙারির দোকানদার আসে এই কালেক্ট করার জন্য। ও আবার এইগুলার জমাইতে পারলে আরো 1 টাকার পাপড় পাবে। ওর কাছে এটা ইম্পর্টেন্ট, ও তো এটা ক্ষতি করতেছে না, কিন্তু ওকে এই গল্পগুলোর মধ্যে, তার মানে কি এইগুলা আসলে, তখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে আরো অন্যভাবে যেতে হবে। গ্লোবাল ওয়ার্মিং তুমি এটা করো না, এই কথাটা না বলে আসো আমরা এইগুলো প্র্যাকটিস করি, আমরা বড়দেরকে দেখাবো, আমরা চলো গ্লোবালকে দেখাবো এই ঘটনাগুলো ঘটতেছে, তোমার কারণে আমার এখানে ঘটতেছে, সেই গল্পটা আমরা আসলে বলি। তাহলেই যদি ঘটনাটা ঘটে, সেই বিষয়গুলোকে নিয়ে আসা। স্বাধীন, আমার মনে হয় তোমার সময়, আমরা আজকে সময় ইয়ে করে গেছি। তো যদি কারোর প্রশ্ন থাকে স্বাধীনকে, আমার মনে হয় যেহেতু আজকে আমরা ফেসবুক লাইভ যেতে পারিনি, আমরা প্রশ্নগুলো পরের দিকেও নিতে পারি টেরেসার সঙ্গে কথা বলার পরে। সেটাই মনে হয় ভালো হবে। তো স্বাধীন, এবার তাহলে আমি টেরেসার কাছে যাব। So Teresa, Teresa, you can put your mute off right now. Yeah. So Shadeen was talking about, his failure with this trellises he was building, and these forms, and also he was talking about how to convey these poor people, these poor farmers, to start growing organic, because uh, his paradox is basically he's seeing that if they don't use fertilizers and these insecticides and pesticides of the GMOs, they are not unable to grow crops 3 times or 4 times. And what he was saying 30-40 years back, people had nothing to eat. At least now people are having food to eat. So how can you convince a hungry person that please grow organic? Because it doesn't make sense for him. It's a privilege of the rich. It's a privilege of the city. We can order them. They are growing our food. So that's where I'm going to go over to you. So Teresa is a performance artist, and she also lives in the British High Commission in Dhaka, and she has a lovely garden of her own, which is a privilege. And she basically, her residence, her home is actually inside England's property, because in spite of her being in Dhaka, the property where she is the British High Commission. So that means she is actually living in England in that way. So I would like to ask Teresa about the vegetable garden you started growing. Yeah, you can start, Teresa. Well, as you said, the soil is now considered British property. So if you were an asylum seeker and you managed to get into the British High Commission, you could seek asylum there and be protected. But if you stood in that same place without moving over 50 years, you would have been in India. You then would have been in Pakistan. You then would have been in Bangladesh. And now you're in England without moving.
So it's pretty revealing about geopolitical constructs. But what I was thinking about when I started this garden was how the soil doesn't really care. The soil is there with the function of providing food as part of the cycle of life. And so our project is called The Soil Never Sleeps. And I had wanted to do a big vegetable garden in the formal gardens of the residents ever since I arrived. And it's quite interesting. I was telling the story earlier about how I got resistance from the team working at the residence who've been working there, some of them for 30 years. And they just didn't want to do it. And they just sort of said, oh, no, madam, it will be ugly. No, madam, we don't want people to see that. No, madam, maybe put some herbs in this pot. That's fine. That's enough, madam. And I then started thinking about my own privilege, because for me, gardening is a hobby, because I'm a nice middle-class person, and the idea of having my own garden is kind of a nice idea. But a friend of mine, a Bangladeshi friend of mine, pointed out that some of our team, they have just economically risen above the level where you have to toil the soil, work in the soil to produce your own food. So for them to have a garden is taking a step backwards in terms of status and class. So that was quite an eye-opener for me, how I had kind of misread the situation. Nonetheless, we started the garden, and actually people on the team, most of them really, really love working on the garden. And I hope Shadeen mentioned that we are the 21st site for what we call the bamboo radar. So we have our own set of bamboo trellises as part of a solidarity with that project. Teresa, I want to show people the lovely garden and the space you are in. So I'll just share screen and show them the High Commission, because otherwise we won't get a chance to see this. So it is basically residence garden. Yeah. Okay. So I'm showing a quick video of the space Teresa lives in. Yeah, Teresa, a lovely garden there, and it was very interesting. It's a very nicely shot film of your residence. I wanted to know what exactly you meant by you had faced resistance from your planters or your people who were helping you out at that time during the pandemic, who were your gardeners basically. So I was trying to understand, because where we come from, you were planting, instead of planting orchids or nice flowers, you started the idea of let's grow plants.
but you saw resistance from these gardeners of yours. What exactly were they saying? And you had a couple of them, I'm sure. So how did they work out? What was your conversation? What was your transaction? How did it work out? And who did you finally give this food to? Where did you self-consume it, or what did you do? So tell us more about that. After that, I'm going to show your work, the performance you had done on soil. But let me understand a little bit more about the people you were working with. Yeah. Well, it's interesting because I think status, it's all around the ideas of status and hierarchy and how and identity politics, because it ranged from the way the garden would look to what are we going to do with that food. They said, what are you planting? And when I said lao and shak, they were like, oh, we can't serve this to our visitors. We cannot serve this to our visitors. And, I said, why not? And they said, because we must serve important food. And I think it's very interesting that we can construct hierarchies about which food has status, not just which people, but which food. But interestingly, the one person who really, really wanted to do it was the guy who already did the gardening, the flowers and things, a man named Edward Palma, who's about in his early 60s. And he just built the first trellis and just kind of started. And again, because there's hierarchies, if Madam starts planting a garden, no one's actually going to stop her. And the garden's getting bigger and bigger. But we worked with a local group called Prodiga that work in the Barandara area. And they said, oh, we'll distribute. I mean, we actually had pretty good production of shak and, like much more than we could eat or even serve our own guests. So they started distributing it. But I was telling the story that, they announced that the British High Commission was going to be doing some food distribution, and the rickshaw, it was mostly for rickshawwalas, and they lined up, and it might have just been me, but I kind of felt like when they were giving these big bundles of shak, they were sort of like, oh, thank you. I don't know what they were expecting, but I don't think it was lots of shak. I think, I think the other thing I wanted to mention is it's very humbling gardening because we're artists and we're not gardeners. And we've all learned a lot. And one of the things we've learned is it's really difficult. You need to do this over decades. You need to really understand what you're doing. When you introduce this, the idea that, we would try to convince people who've been growing crops their whole life to do it differently, do it organically or whatever. I mean, development is difficult. Being a development worker is difficult. And there are advantages to being artists because sometimes we work very, very differently and we therefore succeed. But we also can't credit ourselves with knowing more than people who've been doing things for years and years and years. So this has been a real learning experience rather than a benevolent experience of, oh, I'm going to produce all this food for people who knew it's needed. The other thing that we have done is we always use some food from the garden when we're entertaining, so that all our guests are always told the food comes here from the soil where you are, kind of to get across this idea that gardening is a good idea and very eco-friendly, but also just this idea that from the rickshawwalas to to our VIP guests, everybody is nourished by the same food coming from the same soil. Yeah. I think this idea of agriculture or even farming is basically there's two schools of thought on a broader level. One is about more technologically advanced production, using fertilizers, using improved genetics, and irrigation, mechanization, and AI, whatever, like all these things. And the other one is organic, where we're looking at someone, if they can grow their own
food. I mean, you require less water, you require less resources. So these are good policies. I mean, organic farming could be a very good policy for urban cities like Dhaka, because like you have a garden, wonderful garden. Others also have terraces. So it's a very interesting thing, and we need to grow more. We need to find more patches of land where we don't need land as such, but if we have certain spaces. But when it comes to these poor people, like again we're talking privilege and the idea of privilege, where when you were distributing it to a rickshawala, the idea, he expected something else altogether. So he was probably expecting some cheese or meat, we don't know, but or money or something like that. But where you gave that love, it made no sense for him. So for him it was just about hunger, and for him probably he could buy that off this thing even in the lockdown. So it's very funny, how we would talk about it. I want to show your work now, which you had done based on soil, and then I'm going to show 2 more videos of your previous works. So right now I'm going to show the work of yeah. So this is your work based on the garden. Yeah, Teresa, tell us a little bit about what made you do this work. The Soil Never Sleeps. That's the name of the work, no? Yeah, that's the title. I think, every time we work as artists, it's an iteration that informs us about more work that we're going to do. So as my thought process was evolving, this comes at a time when I've been thinking a lot about privilege, my white body, my own history, what my body stands for, the histories, the shared histories I have, which are basically pretty oppressive histories, and so I always see opportunities. Everything is a stage to a performance artist. Yeah. So the garden was a beautiful stage. Also playing with this idea that there is this cycle of decomposition, growing, making food, and that regardless of the histories of our bodies and the constructs of history and so on, and the constructs of skin color and hierarchy and so on and so forth, we're going to eventually decompose and become soil again. So there's a relationship, an organic and very basic relationship between a body and the soil. So I was kind of playing with that. And it's kind of as simple as that. I mean, I
I never consider any of my work really finished. It's always just, it's all like work in progress, and it will always be work in progress because there's kind of no finality to it. So I don't know where this is leading to next, but I like the idea of experimenting with the soil and my body and maybe other bodies. I think that the two other works which I'm going to show, but the first one which I'm going to show now does have a relationship as a white female body, as you're saying, and also coming from the privilege of British legacy. I would like to share this next video of yours, and that kind of makes sense to even this video if we look at it like that. So which is I'm sharing now, which is it's called Against Wisdom. Yeah, this is your work. So we want to share this. Yeah, Teresa, tell us a little bit. Yeah, this is an older piece exploring ideas of gender and aging, and the idea that one of the options given to you if you are identified as a woman and you're aging is that you can become wise. But there's an argument for going against that, because wise means to not express your anger, and it's kind of a way of it's a signifier of wisdom, and so I'm trying to be wise but not succeeding very well, and it's also a piece that operates quite well because the plastic owl is to scare away pigeons. He's live with smashing many owls, and I inevitably cut myself quite a bit. And there's a lot of beautiful trickles of bright red blood, and it's you know, it's a powerful piece when it's, you know, done live. Yeah, sure, it is. Now I come to another collaborative and very interesting piece of yours, and which you had performed even in Bangladesh, and we will end with that. So, and before you show it, I just want to mention that my work is about gender and aging, but the idea of gender is it's also about gender identity, because I'm queer and pansexual, and so there's kind of a
an overlap between being identified as a woman, being marginalized for being older, being marginalized because I don't have a normative sexual identity. And so this work club is kind of about, if you can't get into a club because you don't fit in, you make your own club. So that's kind of the simple premise of this work. Yeah. So I'll show the work now. Thank you, Teresa. I will now go back to if there's any questions by anyone. আমরা আজকে তিনজন প্যানেলিস্টের সঙ্গে কথা বললাম। এইবার কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি। তিনজন প্যানেলিস্টের জন্য আমরা প্রশ্ন নিতে পারি। তো নূপুর, স্বাধীন এবং টেরেসা জন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা প্লিজ প্রশ্ন করতে পারে। শিমুল, তুমি আছো প্রশ্ন? হ্যাঁ, আমি আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাই নাই। আচ্ছা, আলী আসগর একটা প্রশ্ন করছে। আলী, তুমি কি প্রশ্নটা আমাদের চ্যাট বক্সে বা কোয়েশ্চেন আনসারে লিখে দিতে পারো? আলী একটা হাত তুলেছে। আরো কারো প্রশ্ন থাকলে সে আমাদের চ্যাট বক্সে ইয়ে করতে পারে, লিখে দিতে পারে প্রশ্নটা। কিংবা কোশ্চেন অ্যান্সার অপশনটাতে। হ্যাঁ, মানে শিবুল তুমি ইয়েও করতে পারো, ইউ ক্যান ওকে ইয়েও নিতে পারো অ্যাকচুয়ালি। আই থিংক ক্যান উই আস্ক ওকে অ্যালাউ টু টক? হ্যাঁ, অ্যালাউ টু টক করতে পারো, সেটাও সুবিধা হবে, তাহলে আরো ডাইরেক্ট প্রশ্নটা করতে পারবে। আলী, তোমার কি প্রশ্ন তুমি করতে পারো? কাকে প্রশ্ন আছে তোমার? Okay, thank you. So my question is for Teresa. You can hear me, right? Yes, go ahead. Okay.
So my question is for Teresa. I was looking at the video, The Soil Never Sleep, and it's a beautiful video, but there was one sequence or one shot where we see that a person's body, a white-skinned person's body, but also Azan on the background as a background noise or music. So I was just wondering if Teresa can speak a little bit about why they decided to use that footage, and what was the contrast between the body and the Azan, because Azan have a very specific cultural context in Bangladesh as a Muslim country, in contrast with the kind of a body which is also, we assume, as a kind of half naked body. So I'm just interested. I don't have any particular question, but I'm more interested to know the idea behind it, why that footage was taken and composed and everything. Well, it's interesting you bring that up, because it wasn't planned. It just happened to be the natural sound associated with that clip. But you're right, it is a choice, because you can always lay some different sound down over it. And in a way, it gave context to the piece and where the piece is taking place. And it did occur to me that, every element is a signifier of something. And so, was this going to make people think about, the Islamic context of where this is all taking place in this private garden? So I think part of me thinks it's kind of distracting and an unnecessary element, but I kind of left it because it was, contextualizing the space and where I was working. And as the piece is kind of about how everything is a construct, but our bodies are, physical organic matter that are going to eventually decompose anyway. Where you are, or whether you're breaking a tradition, or, whether the soil is considered British soil, none of that really kind of matters when you're just thinking about matter and the body as being matter. So I don't know, I'm half of me thinks it's important that it's there, and half of me thinks that it's distracting that it's there. So I don't have a kind of fixed answer. Thank you, Teresa. আর কারোর কোনো প্রশ্ন আছে আজকের স্বাধীন বা টেরেসা বা নূপুরের জন্য? হাত তুলে আমরা তাকে আবার নিয়ে নিতে পারি বিয়েতে। শিমুল, কোনো প্রশ্ন দেখছো? না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, চ্যাট বক্সে না। কুল, থ্যাঙ্কস। হ্যাঁ, নয়নের কারোর প্রশ্ন থাকলে প্লিজ কাইন্ডলি একটু করে নিলে ভালো হয়, তাহলে আমরা নইলে আমরা আজকের সেশনটা শেষ করব। না, কোনো প্রশ্ন নেই। তো সবাইকে ধন্যবাদ তাহলে, এবং আমরা আজকের মতো শেষ করছি। আজকে একটা প্রবলেম হয়ে গেল টেকনিক্যাল, বাট এটা আমরা এক্ষুনি ফেসবুকে আপলোড করে দেবো ভিডিওটা। একটা খুব এনগ্রসিং একটা টক ছিল, এবং আমরা নেক্সট উইকে আবার আসছি সোমবার 7টার সময় আরো 3জন আর্টিস্টদের সঙ্গে কথা বলতে। ধন্যবাদ। শিমুল, তোমার কিছু বক্তব্য থাকলে বলতে পারো। সামনের সপ্তাহে 23 তারিখ সোমবার, তো 23 তারিখ আমরা কথা বলবো হচ্ছে সন্তরণ আর্ট ফাউন্ডেশন। তো হচ্ছে সন্তরণের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন মঞ্জু, আর হচ্ছে আলী আসগর, নয়ন, আর হচ্ছে ইমরান হোসেন টিপু। তো সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে, এবং আশা করছি ফেসবুক লাইভ মিস হবে না। কোন একটা টেকনিক্যাল কারণে আজকে এই ঘটনাটা ঘটে গেল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। থ্যাংক ইউ বৃত্ত, এবং সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ টেরেসা। থ্যাংক ইউ টেরেসা, থ্যাংক ইউ জিদ্রি বাগি, কামরুজ্জামান স্বাধীন, এবং থ্যাংক ইউ ইয়াসমিন জাহান নূপুর। থ্যাংক ইউ।